ফুফাতো ভাইয়ের বিয়েতে এসে যে আমার বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিনই আসতাম না। আমি নুসরাত জাহান নিধি, বাবা মায়ের বড় মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আর যাকে বিয়ে করানো হলো সে আমার ফুফাতো ভাই রুদ্র চৌধুরী। রুদ্র ভাইয়া কয়েক বছর বিদেশে ছিলেন উচ্চশিক্ষার জন্য। 1 বছর আগে হঠাৎই বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন। আজ রুদ্র ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল তার গার্লফ্রেন্ড ইভাফুর সাথে, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টাপাল্টা হয়ে গেল। ইবাহু জানালেন তিনি এ বিয়ে করবেন না, বাড়ির মান সম্মান বাঁচাতে, তাই আমাকে জোর করে বিয়ের আসরে বসানো হলো। আমি অনেকবার না করেছি, কেঁদেছি, রাগ করেছি, কেউ শুনেননি। শেষ পর্যন্ত শর্ত দিয়ে রাজি হলাম। শর্ত হলো আমার এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আমার মায়ের বাড়িতেই থাকবো। মাঝে মাঝে ফুপুর বাড়িতে যাব, কিন্তু পুরোপুরি সেখানে থাকতে পারবো না। সবাই রাজি হলো। তবে আজ যেহেতু বিয়ের দিন, সেহেতু রুদ্রবাইয়ের সাথে তাদের বাড়িতে যেতেই হলো। রাতে বসে যে বসেছিলাম রুদ্রবাইয়ের রুমে, হঠাৎই উনি ঢুকলেন। ঢুকে সোজা আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, দেখো আমি এই বিয়েটা নিজের ইচ্ছায় করি নাই, আমাকে জোর করে করানো হয়েছে। আমি এই বিয়ে মানি না। বিরক্ত সুরে বললেন। আমি দাঁত কিরমির করে বললাম, ও মা তাই? কিন্তু আমি তো নাচতে নাচতে বিয়েটা করেছি। সবাইকে বলছি আপনার সাথে বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। তিনি অবাক হয়ে বললেন, কি এসব কখন বললে? আমি রাগ দেখিয়ে বললাম, আপনি কি কানা ছিলেন নাকি? দেখেননি আমাকেও জোর করে বিয়ে দেওয়া হলো? রুদ্রবাইয়া বিড়বিড় করে বলে, আমি ব্রুকুসকে বললাম, তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি রাজি ছিলাম না, বিয়ে মানি না, যত সব ডং। এসব শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। রুদ্রবাইয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে কি করা যায় এখন? আমি কাজ জাগিয়ে বললাম, কি আর করার, আমি এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময় আছে। তারপর যখন আবার বিয়ের কথা উঠবে তখন সোজা বলে দিব যে আমার বিয়ে করতে ইচ্ছা নেই। রুদ্রবাইয়া বলল, কি বলবে? আমি বললাম, সত্যিটাই বলবো, আমরা একসাথে থাকতে পারছি না, তাই আলাদা হতে চাই। এত সহজেই সবাই মেনে নিবে? ওসব পরে দেখা যাবে, এখন আমার ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়তেই উনি বললেন, 1 মিনিট, তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমি বিরক্ত হয়ে বললাম, আমি এতটা মোটা না যে বিছানায় আপনার জায়গা হবে না, আর এটা সিনেমা না যে আপনি বলবেন আমি গিয়ে সোফায় ঘুমাবো। তাই ঘুমাতে হলে চুপচাপ শুয়ে পড়ুন। গুড নাইট। মিস্টার অস্থায়ী স্বামী। তিনি হেসে অবাক হয়ে বললেন, অস্থায়ী স্বামী? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ, আমাদের বিয়ে তো সারা জীবনের জন্য না, তাই অস্থায়ী স্বামী। আমি চাদর টেনে শুয়ে পড়লাম। হঠাৎই মাথায় খটকা লাগলো। চুপচাপ না থেকে জিজ্ঞাসা করলাম, একটা কথা জিজ্ঞাসা করি, ইভা আপু কেন বিয়ে ভেঙে চলে গেল? কিছুক্ষণ নীরবতা। আমি মুখ ঘুরিয়ে তাকালাম তার দিকে। তিনি ধীরে ধীরে বললেন, সবকিছু জানার দরকার নেই নিধি, যা হওয়ার ভালোই হয়েছে। মানে আপনি কিছু লুকাচ্ছেন? রাগী গলায়, না, শুধু বলছি এখন এসব ভেবে লাভ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, যত সব বাহানা। তারপর রাগ দেখিয়ে চোখ বন্ধ করলাম। উনিও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লেন। সকালবেলা ঘুম ভাঙলো আজানের সুরে। চোখ মেলে প্রথমে মনে হলো আমি আমার ঘরে আছি, কিন্তু মিনিট খানিক পরেই মনে পড়ল গতকাল আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি। আমি চট করে উঠে বসলাম। পাশ ফিরিয়ে তাকাতেই দেখলাম রুদ্র ভাইয়া, মানে আমার অস্থায়ী স্বামী, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছেন। এক হাতে কফির কাপ, অন্য হাতে মোবাইল। তিনি একদম শান্ত মুখে বাহিরের দিকে তাকিয়ে আছেন, যেন অনেক গভীর কিছু ভাবছেন। আমি উঠে বসে হাই তুলে বললাম, আপনি এত সকালে ঘুম থেকে উঠে যান নাকি কাল রাতে ঘুম আসেননি? তিনি আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। অভ্যাস আছে, সকালটা নষ্ট করতে ভালো লাগে না। আমি ঠোঁট বাঁকিয়ে হাসলাম, আরে বাহ, ভীষণ সিরিয়াস টাইপ মানুষ দেখছি। তিনি কোনো জবাব দিলেন না। কফি শেষ করে কাপটা টেবিলে রেখে শুধু বললেন, আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নাও। আমি বলে উঠে ফ্রেশ রুমে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে দেখলাম উনি বাইরে হাঁটতে গিয়েছেন। আমিও বারিন্দায় দাঁড়িয়ে সকালটা উপভোগ করতে করতে কালকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম। কি থেকে কি হয়ে গেল? রুদ্রবাইয়ের রুমে এসে ডাক দিলেন। ওনার ডাকের ভাবনা থেকে বের হয়ে রুমে গেলাম। রুমে এসে দেখি 8টা বেজে গিয়েছে। কিভাবে সময় চলে গেল বুঝতে পারলাম না। রুমে আসতেই উনি বললেন, নিচে চলো, সকালের নাস্তা তৈরি, সবাই অপেক্ষা করছে। আমি ব্রুকুসকে বললাম, আমি আপনার সাথে নামবো কেন? সবাই ভাববে আমরা সুখী দম্পতি। তিনি গম্ভীর গলায় বললেন, যতটুকু অভিনয় করতে হয় করো, অন্তত পরিবারকে কষ্ট দিও না। আমি চোখ পাকালাম। অভিনয় করা আমার পক্ষে সম্ভব না, মিস্টার অস্থায়ী স্বামী। তিনি আর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে বিড়বিড় করলাম, যতটুকু অভিনয় করতে হয় করো, যত সব। উনাকে নকল করে নাস্তার টেবিলে
বড় ফুপি হাসি মুখে আমার হাত ধরে বসালেন। তুই ঠিক আছিস তো মা? রাতে ভালো ঘুম হয়েছে তো? আমি ঠোঁট কামড়ে হেসে মাথা নেড়ে বললাম, জি ফুপ্পি। টেবিলে মানুষের ঠাসা, একদিকে ছোটরা আর একদিকে রুদ্র ভাইয়ের চাচারা। বড় ফুফি আর রুদ্র ভাইয়ার চাচিরা নাস্তা পরিবেশন করছেন। সবার চোখে মুখে কৌতূহল, তবে আমার ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে রুদ্র ভাইয়া চুপচাপ নিজের প্লেটে খাবার নিচ্ছে, একবারও আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছিল আমি যেন একা বসে আছি ভিড়ের মাঝে। আমার মাথায় হঠাৎ আবারও সেই প্রশ্ন চলে এলো, ইভা আপু কেন হঠাৎ বিয়ে ভাঙলেন? আমি একটু সাহস করে ফিসফিস করে বললাম, ভাইয়া প্লিজ আমার প্রশ্নের জবাবটা দেন না। ইভা আপু হঠাৎই কেন বিয়ে ভেঙে চলে গেলেন? টেবিলের কাঁটা চামচের শব্দ থেমে গেল। রুদ্র ভাইয়া ধীরে মাথা তুললেন, চোখে ঠান্ডা দৃষ্টি। আমার মতোই ফিসফিস করে জবাব দিলেন, একবার মানা করলাম না এটা জানানোর প্রয়োজন নেই, তাহলে আবার একই প্রশ্ন কেন করছো? আমি অবাক হয়ে তাকালাম, মানে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে না? তিনি গম্ভীরভাবে বললেন, নিধি কিছু প্রশ্ন না করলেই ভালো হয়। আমি এবার একটু শব্দ করে জবাব দিলাম, আমি প্রশ্ন করবই, কারণ এই বিয়েটা আমার জীবনও এলোমেলো করে দিয়েছে। আমি কোনো পুতুল না যে যেভাবে ইচ্ছা চালাবে। আমার কথা শুনে বড় ফুফি হকচেকা খেয়ে গেলেন। টেবিলের নিস্তব্ধতা নেমে এলো। আমি মুখ নিচু করে চুপ করে রয়ে গেলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম একদিন আমি সত্যিটা বের করবই। রুদ্র এদিকে নিরপেক্ষ মুখে নাস্তা শেষ করে উঠে গেলেন। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম, হাতে মেহেদি নেই, না কোনো সাজসজ্জা, মাথায় ঘুমটাটা, মুখে হালকা ক্লান্ত। তবে সবাই এখন আমাকে বউ বলে ডাকছে। আমি আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে তাকিয়ে বিড়বিড় করে বললাম, যার সাথে আমার বিয়ে হলো সেই তো এই বউ বলে মানে না, তাহলে এখন আমার পরিচয় কি? একজনের অস্থায়ী বউ। চোখের পানি চলে এলো, কিন্তু আঁচলে মুছে ফেললাম। না, আমি কাঁদবো না, দুর্বল হব না। আস্তে করে ঠোঁটের একরকম মৃদু হাসি টেনে বললাম, যতই গম্ভীর হোক না কেন আমি কিন্তু থামবো না। আপনার চোখে কি আছে সেটা আমি একদিন না একদিন খুঁজে বের করব। আমি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, দেখি খেলা শুরু হোক। রাতে ছাদে গিয়ে দাঁড়ালাম, আকাশ ভরা চাঁদ, বাতাসে হালকা ঠান্ডা আমেজ। হঠাৎই পিছন থেকে ভারী গলা ভেসে এলো, এইভাবে রাতের বেলা একা ছাদে দাঁড়িয়ে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। চমকে পিছনে তাকালাম, রুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছেন, চোখে সেই একই গম্ভীরতা। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আমার জন্য আপনার এত চিন্তা করার দরকার নেই, আমি নিজের দেখভাল নিজেই করতে পারি। তিনি কপাল কুঁচকে কিছুক্ষণ আমার দিকে তাকালেন, তারপর নিঃশব্দে চলে গেলেন। আমি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, আপনি যতই চুপ করে থাকুন না কেন আমি একদিন আপনার সেই গোপন সত্যটা খুঁজে বের করবই। মনে রাখবেন। অনেক রাত হয়ে গিয়েছে, আমি এখনো ছাদেই দাঁড়িয়ে আছি। চারপাশে হঠাৎ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। বুকের ভিতর কেমন যেন ধড়ফড় করছে, মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে তাকিয়ে দেখছে। এখন সত্যি একা দাঁড়িয়ে থাকতে ভয় করছে, মনে হচ্ছে ওনার কথা মতো চলে গেলেই ভালো হতো। আশপাশে কেউ নেই, এখন যদি কোনো ভূত এসে আমাকে তুলে নিয়ে যায়, বাপরে বলেই দৌড় দিলাম। সুজা রুমে এসে থামলাম। রুমে বসে রুদ্র ভাই ফোনে কিছু একটা দেখছিল। নিধিকে দৌড়ে আসতে দেখে ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? অলিম্পিকে ভাগ নিয়েছো নাকি? এক সেকেন্ডে ভয় পেয়ে দৌড়ে এলে নাকি? ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। নিধি ভয় খেয়ে গিয়েও শক্ত গলায় বলল, ভয় ভয় পাবো কেন? এই নিধি কাউকে ভয় পায় না, বরং সবাইকে আরো ভয় পাওয়িয়ে দেয়। দাঁত বের করে আত্মবিশ্বাস ভঙ্গিতে বলল। রুদ্র এসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো মাত্রই দেখলাম। নিধি রুদ্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, দেখুন একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার ঘুম পেয়েছে তাই আমি ছুটে এসেছি। এই দেখুন আমার চোখগুলা বন্ধ হয়ে গিয়েছে। চোখ বন্ধ ভান করে দেখালাম, আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না বলেই শুয়ে পড়লাম। রুদ্র ভালোই বুঝতে পেরেছে নিধি ভয় পেয়ে এসেছে আর ঘুমের কথা মিথ্যা বলছে, তবে সেও আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা জানালা দিয়ে সকালের আলো ঘরে এসে পড়ছে। পাখির ডাক, বাইরের মানুষের হাঁক ডাক, সব মিলিয়ে যেন নতুন একটা দিনের সূচনা। আয়নার সামনে দাঁড়িয়ে নিধি হঠাৎই মনে পড়ল বিয়ের আগে দেওয়ার শর্তের কথা। এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত সে তার বাবার বাড়িতেই থাকবে। আম্মু আব্বু আর বড় ফুপু সহ বাকিরা তখন অনেক ভেবেচিন্তে রাজি হয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে সবাই সেটাই ভুলে গিয়েছে। আমি গভীর শ্বাস নিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, না আমি ভুলতে পারবো না। এই বিয়ে যতই হঠাৎ হোক আমার শর্ত আমি ভাঙবো না। বিয়ের পরে ছোট করে একটা ভৌবাদ করার কথা থাকলেও যেভাবে বিয়েটা হয়েছে, রুদ্র মানা করে দিয়েছে এসব হবে না। সবাই মিলে বুঝালেও কাজ হয়নি, সে তার সিদ্ধান্তই অটল। ড্রয়িং রুমে আমি সাহস সঞ্চয় করে নেমে এলাম।
বড়রা সবাই বসে গল্প করছেন। আমি দাঁড়িয়ে আমতা আমতা করে বললাম, একটা কথা বলা ছিল, বলবো? সবাই চুপ হয়ে গেলেন। বড় ফুফি আদর করে বললেন, বল মা, কি বলবি? এত ফর্মালিটি করার কি আছে? এটা তো তোরই বাড়ি, আমরা তো কেউ তোর পর না। আমি কিছু স্বাভাবিক হয়ে নরম গলায় বললাম, বিয়ের আগে আমি শর্ত দিয়েছিলাম যে এইচএসসি শেষ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে থাকবো। এখানে একদিন থাকার কথা ছিল, কিন্তু 2 দিন হয়ে গেল। তোমরা কেউ আমার শর্তের কথা বলছো না, তাই আমি বলতে এলাম আমি আজ বাড়ি চলে যেতে চাই। মুহূর্তের মধ্যেই পরিবেশ ভারী হয়ে গেল। ফুপু হকচিকে হয়ে বললেন, কিন্তু মা, মানুষ কি বলবে? বিয়ের পর বউ তো স্বামীর ঘরেই থাকে। আমি দ্রুত কণ্ঠে জবাব দিলাম, মানুষ কি বলবে সেটা নিয়ে আমি ভাবতে চাই না। তখন সবাই আমার শর্তে রাজি হয়েছিল, কথা দিয়েছিল। এখন কেন মানতে চাইছো না? তোমাদের মানতেই হবে। আমি এখানে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। বলেই হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। রুদ্র ভাইয়া এতক্ষণ চুপচাপ বসেছিলেন। আমার কান্না দেখে হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এসব কি আম্মু? ও যদি শর্ত দিয়ে থাকে তবে সেটা রাখা উচিত। যতদিন পড়াশোনা শেষ করবে ও ওর বাবার বাড়িতেই থাকুক। আমি বিষণ্ণ চোখে ওর দিকে তাকালাম। ভাবিনি তিনি এত সহজে আমাকে সমর্থন করবেন। অবশ্যই মনে মনে বুঝলাম এতে ওনারও সুবিধা আছে। মিথ্যা নাটক করতে হবে না, নিজের মতো করে থাকতে পারবেন। সবাই অবশেষে রাজি হলো। আমি ভিতরে ভিতরে স্বস্তি পেলাম। মনে মনে বললাম, ধন্যবাদ আল্লাহ, অন্তত এই যুদ্ধে আমি হেরে যাইনি। ঘরে ফিরে চুপচাপ বিছানায় বসে রইলাম। মনে স্থির নিঃশ্বাস থাকলেও ভিতরে ভিতরে অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। আলমারি খুলে তাকালাম, সেখানে আমার কোনো জামা কাপড় নেই। থাকার কথাই বা কিভাবে? বিয়েটা তো হঠাৎই হয়েছিল। ফুপুর দেওয়া নতুন 2-1টা শাড়ি আর সেলোয়ার কামিজ গুছিয়ে একটা ব্যাগে রাখলাম। তারপর পাশে রাখা কালো বোরকাটা পরে নিলাম। ধীরে ধীরে মাথায় ওড়না জড়িয়ে মুখে নেকাব বেঁধে ফেললাম। হালকা করে ব্যাগটা হাতে তুলে নিচে নামলাম। নিধি ব্যাগ হাতে নিয়ে নিচে নামতে নামতে সবাই বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ফুপ্পি দোয়া করতে করতে চোখ মুছে ফেললেন। রুদ্র ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিল দরজার পাশে। আমি বোরকা ওড়না ঠিক করে ধীর কণ্ঠে বললাম, আমি যাচ্ছি, আপনার আর নাটক করা লাগবে না। রুদ্র শান্ত চোখে তাকিয়ে বলল, আমি এখন অনেকটা স্বস্তি পেলাম। নিজের মতো থেকেও পড়াশোনাটা ভালোভাবে করো। আমি ঠোঁট বাঁকিয়ে হেসে বললাম, আমার জীবন আমি নিজেই ঠিক করতে পারবো, কিভাবে চলতে হবে। আপনার চিন্তা করার দরকার নেই। এক মুহূর্তে চুপ করে থেকে তিনি নরম গলায় বললেন, চিন্তা করছি না, শুধু মনে করিয়ে দিলাম তুমি এখন আর একা নয়। বিয়েটা যতই অস্থায়ী থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার স্ত্রী, এটা মাথায় রেখে চলবে। তোমার জন্য আমার মা বাবা এবং পরিবারের অসম্মান হোক, আমি মেনে নিব না। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারলাম কথাটা কড়া নাকি কোমল। ব্যাগটা শক্ত করে ধরে গাড়ির দিকে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে পিছন ফিরে তাকালাম। ফুপি এখনো দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। এই মানুষটা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। শুধুমাত্র ওনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। এসব ভাবতে ভাবতেই গাড়ি উঠে বসলাম। আমি বসতেই গাড়ি ছেড়ে দিল। আমি চললাম আমার সেই পুরনো ঠিকানায়। আজকে পার্টি এ পর্যন্তই। তো গল্পটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।